নমস্কার, আমি অভ্র। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। গত পর্বে তোমরা শুনেছ স্বনামধন্য লেখক বুদ্ধদেব গুহর শিষ্ট চরিত্র ঋজুদা সিরিজের গল্প ফাগুয়ারা ভিলার প্রথম পর্ব। আজ শুনবে তারই দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পটি নেওয়া হয়েছে সাহিত্যম পাবলিশার্স থেকে প্রকাশিত ঋজুদার 10টি উপন্যাস এক বই থেকে। সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই সাহিত্যম পাবলিশার্সকে। বইটির লিঙ্ক দেওয়া রইল গল্পটির ডেসক্রিপশন বক্সে। গল্প শুরু হওয়ার আগে অবশ্যই ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমরা কাজ করার উৎসাহ পাব। চলো আর দেরি না করে শুরু করি বুদ্ধদেব গুহর কলমে ফাগুয়ারা ভিলা গল্পের অন্তিম পর্ব। পরদিন সন্ধ্যাবেলা আমি যখন গিয়ে পৌঁছালাম তখন আর কেউ আসেনি। আমি ছোট মামা বাড়িতে গিয়েছিলাম যোধপুর পার্কে, নইলে ভটকায়ের সঙ্গেই আসতাম। বল, কি খবর? খবর আছে, শটগানের গুলি বছরে 2 বাক্স তোলেন। কি কি লটস? 2 নম্বর 4 নম্বরই বেশি, আর গোটা 5 এলজি এসএসজি। আর রাইফেলের গুলি? সেইটাই একটু অবাক করলো। .22 গুলি 1000 তুলেছেন দেখলাম। অত গুলি একার লাইসেন্সে? অন্য কারো লাইসেন্সেও তুলতে পারেন, জানি না। সেটা লিগালাইজ করে নিয়েছেন বিশ্বাসবাবুরা নিশ্চয়ই, কিন্তু অত গুলি কেন? .22 দিয়েই হয়তো মুরগি, তিতির, বটের, প্যাট্রিজ, খরগোশ ইত্যাদি মারা হয়। এসব মারতে তো অতগুলি লাগতেই পারে না। টার্গেট প্র্যাকটিসের জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু সেই মার্কসম্যানটি কে? কন্দর্প নারায়ণ নিশ্চয়ই নন। তা কি বলা যায়? কন্দর্প নারায়ণ হয়তো রাইফেল শুটিং কম্পিটিশনে নাম দেন। আচ্ছা, আর 470 গুলি? ওই রাইফেলের গুলি বছর 3 আগে 10 রাউন্ড নেওয়া হয়েছিল। ওই রাইফেল ব্যবহারই হয় না। বাঘ বা হাতি তো রোজ এসে ফাগুয়ারা ভিলার গেটে মাথা ঠোকে না গুলি খাওয়ার জন্যে? আর কিছু? সব থেকে ইন্টারেস্টিং খবর হচ্ছে 315 রাইফেলের গুলিও তোলা হয়েছে। রাইফেল কার নামে জানো? জনাব মুনতাজার আলী সাহেবের। এইসব গুলি কে তুলেছে দোকান থেকে লাইসেন্স প্রডিউস করে? অধিকাংশ সময়ই মুনতাজার। মিস্টার শর্মা একবার তুলেছিলেন, আর কন্দর্পনারায়ণ নিজেও একবার। গত 5 বছরে হিসাব দেখে নিয়ে বলছি। শেষবারে গুলি কে তুলেছে? মিস্টার শর্মা। কবে? মাস 2 আগে। 315 গুলিও? না, 315 গুলি তুলেছে একমাত্র মুনতাজারই, তাও গত বছরে। কত গুলি তুলেছিল? 20টা। 315টা মুনতাজারের নামেই আছে? হ্যাঁ, এবি বাবু বলেছেন যে বছর 2 আগে কন্দর্প নারায়ণ রাইফেলটা ওনার দোকান থেকে কিনেই প্রেজেন্ট করেছেন মুনতাজারকে। লাইসেন্সও হোম ডিপার্টমেন্টে বলে পাইয়ে দিয়েছেন। গত 20 বছরে পশ্চিমবঙ্গে ঢালাও আর্মস লাইসেন্স দেওয়া হয়েছে। অন্য রাজ্যের মানুষও এসে এখান থেকে লাইসেন্স করিয়ে নিয়ে গেছেন, কথা আমি জানি। কেন অমন করা হলো তা আমি কি করে বলবো? এখন বলার সময় নয়, ভাববার সময়। ভাব, সকলে মিলে ভাব। আচ্ছা, তুমি কি কোনো ক্লু পেলে? ক্লু এখনো পাইনি, এখনো সারমাইজের স্টেজেই আছি। এই ব্যাপারটা শেষ করে না ফেললে অন্য কোনো কাজে মনও লাগাতে পারছি না। চল রুদ্র, আমরা কালই স্করপিও গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি। কন্দর্প নারায়ণে পরশু গিয়ে পৌঁছচ্ছেন, জিজ্ঞাসাবাদের সুবিধাও হবে। কাল তিতির আর ভটকাই কি যেতে পারবে? ওদের দুজনেরই কোন একটা ঘনিষ্ঠ আত্মীয়ের বিয়ে আছে বলছিল। না যেতে পারলে যাবে না। আমরা তো আর পিকনিক করতে যাচ্ছি না যে না গেলে কিছু মিস করবে। ওখানে 2-3 দিন থাকবো, তারপর তো ফিরেই আসবো। ওখানে না গেলে তো রহস্যের জট পুরো খোলা যাবে না। অনেক লুজ এন্ডস টাই আপ করতে হবে। কাল কখন বেরোবে? দেখ, এখন তো পথ ভালো হয়ে গেছে। 2 নম্বর হাওড়া ব্রিজ পেরিয়ে হাইওয়ে ধরে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করে বেরোবো। পথে কোথাও দুপুরের খাওয়া খেয়ে নেব। রাতে পিদিজের বনবাংলোতে খিচুড়ি। এই ভালো কথা, হাজারিবাগে ওই কাজমি সাহেবকে ধরতো, বলে দিই। এবারে একদিন ওর বাড়ি বিরিয়ানি খেতে যেতেই হবে হাজারিবাগে। তাছাড়া নাজিম সাহেবের ছেলেরাও আছে। বানাদাগের পথের কবরখানাতে নাজিম সাহেবের কবরে মোমবাতিও দিতে হবে। দোস্তরা কেউই নেই। হাজারিবাগে যেতে ইচ্ছেই করে না আর। ঋজুদার কথা শেষ হওয়া মাত্র তিতির আর ভটকাই এসে হাজির হলো। বাবা, কি টাইমিং! ঘড়ি ধরে মিলিয়ে নিতে পারিস .7:30। তাই তো দেখছি।
উন্নতি হচ্ছে আস্তে আস্তে। মুনতাজারে 315 রাইফেল আছে? আছে, আমি বলেছিলাম না। তাতে কিছুই প্রমাণিত হয় না। মুমতাজ রায় মাচাতে বসে ভীষ্মনারায়ণকে গুলি করেছিল কিনা সে সম্বন্ধে নিশ্চিত হতে হবে। আর যদি করেও থাকে, কি কারণে? হোয়াট ওয়াজ দ্য মোটিভ বিহাইন্ড? কারেক্ট। রুদ্র, বন্দুকের দোকানে কি কি তথ্য পেলি জানা ওদের, তারপর ভাব, সকলে মিলে ভাব। এটা কি পুডুচেরির অরোভিলের সেই কমিউনিটি থিঙ্কিংয়ের মতো? রিজুদা ভটকাইয়ের প্রগলভতার জবাব দিল না। ইতিমধ্যে গদাধরদা এসে বলল, এই যে সোনারা, সব এসে গেছো তো? ভুনি খিচুড়ি তো করতেছি, কিন্তু তোমাদের খবর যেটি দেওয়ার তা হতেছি। বাংলাদেশ থেকে বদরুল মিয়া মস্ত একটা ইলিশ পাঠিয়েছে, প্লেনে কই রে 500 টাকা নাকি কেজি আমাদের টাকায়। ফোনে আমাকে বলতেছিল, তোমরা সবাই না এসি বললে মাছ নে আমি কি বিপদেই না পড়তুম বলো দেখি। 1 কেজির ইলিশ মাছের আবার স্বাদ কিসের? আরে না না, প্রায় 2.5-3 কেজির মাছ। গত 2 বছরে কলকাতার কোনো বাজারেই বড় ইলিশ পাইনি। বাবা তো ইলিশগত প্রাণ। একটা ঘটনার মতো ঘটনা ঘটালে বটে গদাধরদা তুমি। আমরা তো খিচুড়ির সঙ্গে ভাজাই খাবো। গদাধরদা, বাকি মাছ তুমি 3 ভাগ করে গাদা পেটি আলাদা করে যাবার সময় ওদের দিয়ে দিও। বাড়িতে রান্না করে খাবে, যার যেমন রুচি। কি কি তুমি কি খাবে? ইলিশ মাছ আমার ভালো লাগে না। এই জন্যই বলে খেয়ে যায় নিয়ে যায় আরও যায় চেয়ে, কে যায় বাঙালির মেয়ে। রিজুদা আমাদের নতুন প্ল্যানটার কথা বলল ওদের। কাল ব্রেকফাস্টের পর মাহিন্দ্রার টার্বো ইঞ্জিনের স্করপিও গাড়ি নিয়ে আমরা ইটখড়ি পিতিজ যাচ্ছি। তবে থাকবো পিতিজ বনবাংলোতে, ফাগুয়ারা ভিলাতে নয়। ওরা দুজনে শুনে প্রায় কেঁদেই ফেলল এবং যথারীতি ভটকাই আমাকেই সন্দেহ করল। রিজু কাকা, এ কি চক্রান্ত? এই সিদ্ধান্ত রিজুদা হঠাৎই নিয়েছে। বন্দুকের দোকান থেকে যা যা তথ্য পাওয়া গেছে তারই ভিত্তিতে যাওয়াটা দরকার। 2-3 দিন থেকেই হয়তো ফিরে আসবো আমরা। খুব প্রয়োজনে দিন 5-7 থাকতেও হতে পারে। বন্দুকের দোকানের খবরটা আমি রিপিট করলাম তিতির আর ভটকায়ের জন্য। তুই কিন্তু একটা মারাত্মক ভুল করছিস। ভীষ্মনারায়ণকে যে গুলি করেছিল সে 315 দিয়ে গুলি করেছিল, .22 দিয়ে নয়। আর গাছের কোটরে তুই তো 315 রাইফেলের এমটি সেল করিয়ে পেয়েছিলি, ভুলে গেলি? তারপরে অন্য রাইফেলের কথা আসে কি করে? ওই অঞ্চলে টাট্টু ঘোড়া কার আছে খোঁজ লাগাও গিয়ে। ঘোড়াটাও একটা ফ্যাক্টর। এই যে খাবার নাগিয়ে দিয়েছি, খেতে কথা বলবে এখন। আমরা খাবার ঘরে গিয়ে সবাই চেয়ার টেনে বসলাম একে একে। ফাগুয়ারা ভিলাতে তো লোক বেশি থাকে না। 2 নেপালি দারোয়ান, তারা অবশ্য রাইফেল বন্দুক চালাতে জানে। পার্মানেন্ট রেসিডেন্ট বলতে প্রায় বৃদ্ধ মিশিরজি আর ভটকায়ের নতুন বন্ধু মিস্টার শর্মা। বাড়ির অন্য কাজের লোকেরা কেউ বন্দুক রাইফেল চালায়, এটা ভাবাটা বাড়াবাড়ি। সবই ভাবতে হবে, সবই। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুই তৈরি হয়ে থাকিস রুদ্র, তোকে আমি 8:45 নাগাদ তুলে নেব। না, তার চেয়ে তুই এখানেই চলে আয় বরং, 8টার মধ্যে একটা ট্যাক্সি নিয়ে। গাড়ি তো পাবি না তখন। এখানেই ব্রেকফাস্ট সেরে এদিক দিয়ে বেরিয়ে যাব, কম ঘোরা হবে। বিশপ লেফরয় রোড থেকে বিদ্যাসাগর সেতু আর কতটুকু। ঠিক আছে, তবে তোর রাইফেলটা সঙ্গে নিস। কোনটা? বিশেন দেওবাবু যেটা তোকে উপহার দিয়েছিলেন, আর 10 রাউন্ড গুলি। আমার এখানে এসে আমার 315 রাইফেলটা, 10 রাউন্ড গুলি আর দূরবীনটা নিবি। তোরটাও নিয়ে আসিস। আমার আলমারি থেকে নাইট ভিশনের দূরবীনটাও নিয়ে নিস। এখন কৃষ্ণপক্ষ তো, রাতে ঘুটঘুটে অন্ধকার হবে, প্রয়োজন হতে পারে। ঠিক আছে। তোরা তাহলে কোনো ক্রমে যেতে পারছিস না রে? না রিজুদা, ইম্পসিবল। এরকম কাছের মানুষের বিয়েতে না থাকলেই যে নয়। বিয়ে করার আর সময় পেল না সত্যি। ভটকায়ের রাগে আমরা হেসে ফেললাম। বেচারি বড় বউ। ওকে, কি আর করা যাবে। যাওয়াটা আর পেছনও যেত না, না কোনো মতেই। না, টাইম ইজ দ্য এসেন্স। অনেক সময় নষ্ট হয়েছে, আর নষ্ট করার সময় নেই। শীতের দিনে গাড়িতে করে দূরে কোথাও যাওয়ার আনন্দই আলাদা।
তবে এখন এয়ার কন্ডিশন গাড়ি হয়ে গিয়ে শীত গ্রীষ্ম বোঝার উপায় নেই। শীতে গরম গাড়ি আর গরমে ঠান্ডা, এই কৃত্রিম ব্যাপারটা আমার ভালো লাগে না। কিন্তু এও ঠিক যে পথের ধুলো ধোঁয়া আওয়াজ সবের থেকেই তো বাঁচা যায়। তবে একটা গাড়ি করেছে বটে মাহিন্দ্রা, স্করপিও। পৃথিবীর যে কোনো শ্রেণীর গাড়িকে টেক্কা দিতে পারে। গাড়ি তো নয়, যেন রয়্যাল বেঙ্গল টাইগার। বনে জঙ্গলে পাহাড় পর্বতে এই গাড়ির জবাব নেই। সকলকে বাঁ পায়ে 10 কোল দিয়ে দেবে। আমরা হাজারিবাগ হয়ে যাব, কারণ সুপারের কাছে এবং ফরেস্ট অফিসেও একবার হয়ে যেতে হবে। কিছু বেশি সময় লাগবে তাতে। শোন, তুই চালা, আমি বাঁ দিকের কাছ নামিয়ে একটু পাইপ খাই। সারা পৃথিবীতে স্মোকিংয়ের বিরুদ্ধে যে ধরনের প্রচার চলছে, তাতে বিদেশ তো বটেই, এই দেশেও আর কদিন এই আনন্দ থাকবে বলা যায় না। ক্যান্সার তো সত্যি হচ্ছে। গড়িয়াহাটের বা চৌরঙ্গির মোড়ে 10 মিনিট দাঁড়িয়ে থাকলে যা ক্ষতি হয়, তা 10 বছর স্মোক করার ক্ষতির সমপরিমাণ। আগে পথ ঘাট মাঠ সব দূষণমুক্ত করো, তারপর মানুষের ব্যক্তিগত স্বাধীনতাতে হাত দাও। পটল মামার 80 বছর বয়স, বুঝলি, এখনও দিনে 5 প্যাকেট সিগারেট খাচ্ছেন আর 2 চামচ চিনি দিয়ে 15 কাপ চা। কই, তার তো কিছু হয়নি, না ডায়াবেটিস, না ক্যান্সার, না হার্ট প্রবলেম। মনের আনন্দটাও তো একটা ব্যাপার নাকি? হ্যাঁ, যার যা হবার তা হবে, এমন আতুপুতু করে বাঁচার কোনো মানেই হয় না। দোষ না খাওয়াই ভালো। তুমি অসুস্থ হলে আমাদের কি হবে বলো তো? অনেকদিন খেলে তো। আমার কিছু হলেও তোমাদের কিছুই হবে না, তোমরা আরও সব তালেবর হবে। আমাকে বিছানাতে ফেলে রেখে নিজেরা অ্যাডভেঞ্চার আর গোয়েন্দাগিরি করবে। যে যতদিন দৌড়চ্ছে ঠিক আছে, থেমে গেলেই সব সঙ্গীরা তোমাকে পেছনে ফেলে এগিয়ে যাবে। অবশ্য তারাও নিরুপায়। মানুষের ধর্মই হচ্ছে সামনে চলা, পেছনে তাকানো মানেই ফুরিয়ে যাওয়ার আগে স্টেজ। আইদার রান আর ড্রপ আউট। নিজে অন্যদের বোঝা হওয়াটা কখনোই উচিত নয়। আমি অসুস্থ হলে এই সুন্দর পৃথিবীতে বাইরে না বেরিয়ে তোরা আমার বিছানাতে বসে আমাকে প্রবোধ দিবি, আমার সেবা করবি, এত বড় অঘটন ঈশ্বর যেন কোনোদিন না ঘটান, এই প্রার্থনাই করি। তুমি ঈশ্বর মানো রিজুদা? খুব মানি রে, 200 ভাগ মানি। ঈশ্বরের দয়া ছিল বলেই তো আজ জীবনে কিছু পেয়েছি, পরিচয়, নাম, যশ। তোদের মতো চেলা চামুন্ডা। চামুন্ডিও আছে। হ্যাঁ, তা ঠিক। তার দয়া না থাকলে কিছুই হতো না। পুরস্কার দরকার, বুঝলি, পুরস্কার খুবই দরকার। কিন্তু শুধুই পুরস্কারে কিছুই পাওয়া যায় না। এসব কথা তুই এই বয়সে বুঝবি না। যদি তোর আধার ভালো না হয়, তবে ঈশ্বরবোধ যে কী জিনিস তা তুই সারা জীবনেও বুঝতে পারবি না। সকলের সব কিছু হয় না। যাদের হলো তারা ভাগ্যবান, আর যাদের হলো না তারা অভাগা। বিজ্ঞানের সঙ্গে ঈশ্বরের কোনো বিরোধ নেই। যাদের দৃষ্টি স্বচ্ছ নয় তারাই ভাবেন যে বিরোধ আছে। আচ্ছা, ভালো কথা, তোর সিনহা সাহেবকে মনে আছে? কোন সিনহা সাহেব? ছত্তিশগড়ের গভর্নর। আমরা না তার অতিথি হয়ে ছত্তিশগড়ে গেছিলাম গত বছর। ইন্দ্রাবতী প্রপাতে তিনি আমার সঙ্গে দেখা করতে এলেন মোটর কেড নিয়ে, মনে নেই? মনে আবার নেই। আমাদের সঙ্গে নাগপুরের প্রদীপ গাঙ্গুলি কাকু, রায়পুরের প্রদীপ মিত্র কাকুরা সব ছিলেন। হ্যাঁ হ্যাঁ, সিনহা সাহেব তো আগে বিহারের আইজি পুলিশ ছিলেন। এখনও তার খুব সম্মান বিহার এবং ঝাড়খণ্ডে। ওকেই কাল রাতে ফোন করেছিলাম ঝাড়খণ্ডের ডিজিপিকে বলে দেওয়ার জন্য। ডিজিপি হাজারিবাগের এসপিকে বলে রাখবেন যাতে আমাদের যা সাহায্য লাগে তা পাওয়া যায় নির্বিঘ্নে। তুমি কি রহস্যের সমাধান করে ফেলেছো রিজুদা? অলমোস্ট। তবে আমি তো আর খুনি বা খুনির মদতকারীদের অ্যারেস্ট করতে পারবো না। পুলিশকে সব ক্লু দেব, বিশ্বনারায়ণের সব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরও দেব। তারপর পুলিশ সাক্ষ্য প্রমাণ জোগাড় করে চার্জ ফ্রেম করবে। এ ব্যাপারে আত্মীয়রা যতটুকু পারেন সাহায্য করবেন পুলিশকে। সেই জন্য ইচ্ছা আছে হাজারিবাগ থেকে টুটিলাওয়া, সিমারিয়া, বাগড়া মোড় হয়ে চান্দোয়া হয়ে রাঁচি চলে যাব। সেখানে ডিজিপির সঙ্গে দেখা করে ও বীরুর সঙ্গে আড্ডা মেরে পরদিন ভোরে গিয়ে বিকেলে কলকাতায় পৌঁছব। কোথায় উঠবেন আছিতে? বিএনআরে? এখন SER, কিন্তু সে হোটেল আর আগের মতো নেই রে। আমরা উঠব অশোকাতে, ITDCর হোটেল, হাইকোর্টের কাছেই, নিরিবিলি এবং দারুণ।
হাজারিবাগের পুলিশ সাহেবের বাড়ি ক্যানারি হিল রোড আর সার্কিট হাউসের রাস্তার মোড়ে। পুরনো বাড়িটার অনেক রদবদল হয়েছে। 50 বছরেরও আগে আমার বন্ধু সুব্রত চ্যাটার্জির বাবা এই বাড়িতে থাকতেন। হাজারিবাগের এসপি ছিলেন। তখন হাজারিবাগ মস্ত জেলা ছিল। গিরিডি, কোডারমা, চাতরা সবই হাজারিবাগের মধ্যেই ছিল। আমরা যেতেই পুলিশ সাহেব মিস্টার রাওয়াল বেরিয়ে এলেন। লনে শামিয়ানার মতো তাঁবু খাটানো। উনি চা বিস্কিট খাইয়ে বলেছিলেন, কোতোয়ালিতে যখন দরকার পড়বে তখনই আসবেন, এখন সময় নষ্ট করে যাওয়ার দরকার নেই। আমার মোবাইলেই ফোন করবেন। যদি সুইচ অফ করা থাকে তবে বড় দারোগার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তাকে করবেন। তাকে সব বলা আছে, কোনো অসুবিধা হবে না। একটা উপকার করতে হবে। এখন ডিএফও কাজমি সাহেবের কাছে আমি গেলেই উনি আটকে দেবেন। বিরিয়ানি না খাইয়ে ছাড়বেন না। আপনি প্লিজ বাঁচান। ওকে খবর দিতে হবে আমি এসে গেছি। পিতিজ বাংলোতে 45 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ওর সঙ্গে কাল কথা বলবো মোবাইলে, কেমন? ঠিক আছে, বলে দেবো, বাই অল মিনস। আমরা ওর বাংলো ছেড়ে পিতিজের দিকে এগোলাম। গরম জলে স্নান করে জামাকাপড় বদলে বাইরের বারান্দার ইজি চেয়ারে বসে আছি। মুগের ডালের খিচুড়ি, ফিনফিনে করে কাটা আলু আর মুরগি ভাজা হচ্ছে বাবুর্চিখানাতে। খাওয়া দাওয়ার ব্যাপারে ভটকাইটা থাকলে আমরা সকলেই নিশ্চিন্তে থাকি। ওকে মিস করছি। আমি গরম কফির কাপ নিয়ে বসে হাত গরম করছি আর রিজুদার হাতে কনিয়াকের গ্লাস, ভিএসওপি। তবে ব্র্যান্ডি গ্লাস এখানে নেই। চা কফির গ্লাসেই ঢেলে নিয়েছে রিজুদা। আগে রিজুদা এসব খেত না, গত বছর 2-3 হলো দেখছি একটু খায়। বাইরে ভালো ঠান্ডা, তাছাড়া নদীর একেবারে ওপারেই বাংলোটা। ঠান্ডাটা একটু বেশিই লাগে তাই। বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত, আকাশ ভর্তি তারা। বারান্দার লণ্ঠনটা ভেতরে পাঠিয়ে দিয়েছে রিজুদা। নদীর এপার থেকে একটা নাইট জার ডাকছে, আর ওপার থেকে সাড়া দিচ্ছে তার দোসর। নদীর বুকের ওপর দিয়ে একজোড়া ডিড দ্য ডুইট পাখি চমকে চমকে ডাকতে ডাকতে বাঁ থেকে ডাইনে উড়ে যাচ্ছে। কিছু দূর গিয়ে আবার ফিরে আসছে। অন্ধকারে তাদের ঝুলন্ত পা দুটোকে দেখা যাচ্ছে না, কিন্তু তাদের ডাকে নদীর জলও যেন চলকে চলকে যাচ্ছে। রান্না হলে তাড়াতাড়ি খেয়ে কম্বলের তলায় যাব, বুঝলি? কাল সকাল সকাল বেরোবো। ফাগুয়ারা ভিলার আশেপাশে একটু ঘোরাঘুরি করে ব্রেকফাস্টের সময় ভিলাতে ঢুকে কন্দর্প নারায়ণকে চমকে দেব। তারপর জমি একটা ব্রেকফাস্ট করব। খাওয়ার কথা উঠলেই ভটকাইটার কথা মনে পড়ে যায়। কি ব্রেকফাস্ট করবে? গরম গরম পরোটা, আলুর চোখা, আঁওলার আচার, বেগুন ভাজা, ঘি চপচপে করে, আর রাবড়ি। দেখা যাক কপালে কি জোটে। ঘুম ভাঙল একজোড়া র্যাকেট টেইলড ড্র্যাঙ্গোর ধাতব আওয়াজে। ভারী ঝগড়া করে পাখিগুলো। মুখ হাত ধুয়ে গরম চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। চায়ের ব্যাপারে রিজুদা আর তিতির খুবই খুঁতখুঁতে। রিজুদা যেখানেই যায় নিজের দার্জিলিং অরেঞ্জ পিকো চা সঙ্গে নিয়ে যেতে ভোলে না। তিতিরও ওই চায়েরই ভক্ত। আমি আর বটকাইও ওদের সঙ্গগুণে কন্যাসার হয়ে গেছি। গাড়িটা করেই বেরোলাম। আমাদের রাইফেল এবং অন্যান্য সরঞ্জাম সব গাড়িতেই তুলে নিলাম। আমাদের উপরে হয়তো এক বা একাধিক মানুষে লক্ষ্য রাখবে। থানা থেকেই যে আমাদের আসার খবরটা রিবাউন্ড করে আমরা এখানে পৌঁছাবার আগেই এসে পৌঁছায়নি তাও বলা যায় না। আজকাল ডিজিপি, আইজি, এসপি কাউকে জানাটাই যথেষ্ট নয়। শুধু পুলিশেই নয়, সব সরকারি দপ্তরেই ঘুণ ধরে গেছে। তাই গাড়ির মধ্যেই সব কিছু রইল। দুজনের কোমরে আছে পিস্তল, সব সময়ের সঙ্গী। গত রাত্রে রিজুদা চৌকিদারের সঙ্গে অনেক গল্প করছিল। নিহাতি গল্প করার জন্যই নয়, খবর জোগাড় করার জন্য। স্থানীয় প্রত্যেকটি মানুষের কাছ থেকেই নানা খবর পাওয়া যেতে পারে, সেগুলোকে ঝাড়াই বাছাই করে নিতে হয়। চৌকিদারের নাম রাজাব আলী। তার চেলা রান্না করছিল আর সে আমাদের কোম্পানি দিচ্ছিল। রিজুদার প্রশ্নের উত্তরে সে বলল, এখানে মানে এই অঞ্চলে দুটো টাট্টু ঘোড়া আছে, একটা মুমতাজার আলীর, অন্যটা
ফগুয়ারা ভিলার। ফাগুয়ারা ভিলাতে টাট্টু ঘোড়া আছে? কোথায় থাকে? ভিলার পিছনের দিকে আস্তাবল আছে। আগে বড় বড় দুটো হুইলার ঘোড়া ছিল, রাজা বাবুর আমলে। হুইলার মানে ওয়েলার, সেটা আমি বুঝলাম, নামি ইংলিশ ঘোড়া। হাজারিবাগের মস্ত বড় লোক টুটু ইমাম তাদের নিয়ে নিলেন। টুটু ইমাম সাহেবের অনেক রেসের ঘোড়া ছিল এক সময়। ফগুয়ারা ভিলাতে এখন ঘোড়া নেই, তবে ওই টাট্টুটা আছে। ফগুয়ারা ভিলাতে মেহমানদের বাচ্চা টাচ্চারা এলে চড়ানো হতো তাদের। ভিলার কেউ চড়ে কিনা তা আমি বলতে পারবো না। মুনতাজার চড়ে? হ্যাঁ, সেই তো এখানকার মস্তান। সে কিসে না চড়ে? মোটর সাইকেল আছে, সাইকেল আছে, ঘোড়া ভি আছে, তবে সে নিজের টাট্টুতে চড়ে, ফগুয়ারা ভিলার টাট্টু নয়। আচ্ছা, ছেলেটা কেমন বলুন তো? খতরনাক। আরও বেশি বার বেড়েছে বড় রাজকুমারের জন্য। খুব আহ্লাদ দেন তিনি, আজ নয় বচপন থেকে। নিজের তো ছেলে মেয়ে নেই, যত পেয়ার দুলহার সবই অপগণ্ডর উপরে। মুনতাজার নাকি শঙ্কর ভগবানের একটা মন্দির ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিল। ওর কথা আর বেশি আলোচনা না করাই ভালো। ওর চর আছে চতুর্দিকে। কিছুদিন হলো এমন এমন সব মানুষের সঙ্গে মিশেছে যে ওকে ভয় করি আমরা। তারা কারা? স্থানীয় লোক নয়, আনজান জায়গা থেকে আসে, জিপে করে, মোটরসাইকেলে করে। মুনতাজারকে আমরা তাই এড়িয়েই চলি। বম্বে সিনেমার ভিলেনের মতো যা খুশি তাই করে। এর মেয়ে ওর বউ উঠে নিয়ে চলে যায়, এর মুরগা তার বকরি। এখানে হিন্দি সিনেমা তোমরা কোথায় দেখো? পঞ্চায়েতে কালার টিভি আছে, সেখানেই দেখি। 9 মাসে 6 মাসে হাজারিবাগ শহরে গেলে শহরের হলে ভি দেখে আসি। বুঝলি, লোভের বিস্তার এখন অরণ্য পর্বত অঞ্চলেও ভালোই। কোনো মানুষই আর অল্পে সন্তুষ্ট নয়, সকলেরই সব চাই। এই সবে তার সত্যিই প্রয়োজন আছে কি নেই এসব আর কেউ ভাবেই না। বার্ট্রাল্ড রাসেলের একটা কথা আজকাল প্রায়ই মনে পড়ে, বুঝলি? কি কথা? We do not struggle for existence. We struggle to outshine our neighbors. এই কথার সত্যতা শহরের বাসিন্দাদের দেখে রোজই মনে হয়। এইসব জঙ্গলে গ্রামে ওই দৌড় অতখানি তীব্র হয়ে ওঠেনি এখন, তবে ভবিষ্যতে হয়তো হবে। হয়তো কেন, অবশ্যই হবে। এখন এদের চোখও দেখি লোভে চকচক করে। আগে যাই ফাগুয়ারা ভিলাতে, তারপরে ওখানের খবর টবর জেনে চারধারে ঘুরে নেওয়া যাবে। নদীর পাড়ে সেই পিপল গাছের হাইড আউটে তো এই ভারী গাড়ি নিয়ে যাওয়া যাবে না, হেঁটেই যেতে হবে। যাবে কিনা একবার পরখ করেই দেখা যাক। স্করপিওর ইঞ্জিনের যা ক্ষমতা, তাতে জাহান্নামে গিয়ে জান্নাতেও ফিরিয়ে আনতে পারে আমাদের। তাহলে চল, তাই যাওয়া যাবে। ফাগুয়ারা ভিলার গেটে গিয়ে হর্ন বাজাতে একটু পরে নেপালি দারোয়ান ছোট গেট দিয়ে বাইরে বেরিয়ে আগন্তুকদের পরিচয় জানতে এসেই আমাদের চিনে ফেলে স্যালিউট করল। কন্দর্প নারায়ণবাবু হ্যাঁ ক্যা? দারোয়ান জবাব দিতে দিতেই উনি নিজেই চলে এলেন গেটের কাছে। জগিং স্যুট আর জগিং শু পরে হাঁটছিলেন ভিলার হাতার মধ্যে। আমাদের দেখে ওর মুখ কালো হয়ে গেল মনে হলো। বললেন, কি ব্যাপার, সারা রাত গাড়ি চালিয়ে আসছেন নাকি কলকাতা থেকে? মনে করুন তাই। ঢুকতে দেবেন তো? খিদে পেয়েছে খুব, নাস্তা করব। এই বাহাদুর, গেট খোলো। ততক্ষণে কন্দর্প নারায়ণ নিজেকে সামলে নিয়েছেন, আমাদের পাইলট করে নিয়ে চললেন। ভিলার সামনে যেখানে ভোরের রোদ এসে লুটিয়ে পড়েছে, সেখানে সাদা রঙা বেতের চেয়ার এবং গোল টেবিল পাতা হয়ে গেছে এরই মধ্যে। কন্দর্প নারায়ণ একজন খিদমতগারকে বললেন, চাই লাও আর নাস্তা বানানে বলো পাঁড়ে জি কো। গাড়ি পার্ক করে আমরা এসে চেয়ারে বসলাম, উনিও বসলেন। এই গেলেন আবার না বলে কই ফিরে এলেন, ব্যাপারটা কি? এই কন হ্যাঁ, গাড়ি সে সব সামান উতারো। এমা না না, আমরা নাস্তা করেই চলে যাব, থাকবো না। হাজারিবাগ শহর হয়ে রাঁচি যাব, বাগড়া মোড় হয়ে। কেন রামগড় না হয়ে কেন? যা ট্রাফিক থাকে ওই রাস্তাতে, ঘোড়া পথ হলেও সময় কম লাগবে। ব্যাপার কি রিজুবাবু, তদন্ত এগোলো নাকি? কাছাকাছি এসেছি কন্দর্পবাবু, আপনি এত করে অনুরোধ করলেন।
আর এত গোয়েন্দা থাকতে ভার দিলেন আমাকেই যে কেন দিলেন সেটা নিয়েও ভেবেছি। তা ভেবে কি বের করলেন? না, এখনও পারিনি। মিস্টার শর্মাকে একবার ডাকবেন। আর মুনতাজার কি আছে এখন বস্তিতে? থাকলে তাকেও একটু জিজ্ঞাসাবাদ করতাম। মুনতাজার ছিল, কিন্তু গতকালই বম্বে মেল ভায়া এলাহাবাদ ধরে মুম্বাই চলে গেছে। কোন স্টেশন থেকে ট্রেন ধরলো? কেন? কোডারমা। আপনার সন্দেহ আছে নাকি? না, আমার ইনফরমেশন ও গয়া থেকে ট্রেন ধরেছে। তাই? আপনাকে কে বলল? গোয়েন্দারা কি ইনফরমারের আইডেন্টিটিটা ডিসক্লোজ করে কন্দর্পবাবু? তাজ্জব কি বাত! মিস্টার শর্মার সঙ্গে কি কাজ পড়ল? কন্দর্প নারায়ণ ভেতরে খবর পাঠালেন মিস্টার শর্মাকে ডাকতে। আচ্ছা, ভদ্রলোক কি খুব ওয়েল অফ? আচ্ছা, এতই যদি ভালো অবস্থা হবে তাহলে এই জঙ্গলে কিচেন ম্যানেজারি করছেন কেন? ভালো অবস্থা নয়, তবে জঙ্গল খুব ভালোবাসে। কে কি করে, কেন করে, তা কি আর এত স্বল্প পরিচয়ে জানা যায় রিজুবাবু? ভালো অবস্থা না হলে বিদেশে কেউ বেড়াতে যেতে পারেন? ওর টিকিট কি আপনি কেটে দিয়েছেন? হ্যাঁ, ওই ইকোনমি ক্লাসের টিকিট। স্টেটসে আমার এক বন্ধুর কাছেই উঠবে। তারপর সেই একটু ঘুরিয়ে টুরিয়ে দেবে এদিক ওদিক, গ্রে হাউন্ডে করেও যেতে পারে। তাছাড়া বিজনেস অ্যাসোসিয়েটসরাও তো আছে কিছু আমার। ধুতির ওপর সবুজ রঙা খদ্দরের পাঞ্জাবি আর তার ওপর হলুদ রঙা একটা আলোয়ান গায়ে দিয়ে বাথরুম থেকে স্লিপার গলিয়ে মিস্টার শর্মা এলেন। ওর স্যুট পরা চেহারাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আমরা, তাই এই পোশাকে দেখে একটু অবাক হলাম। এসেই বললেন, নমস্তে জি। নমস্তে নমস্তে, আসুন আসুন, বসুন বসুন। উনি বসতে চাইছিলেন না, কিন্তু কন্দর্প নারায়ণের চোখের ইঙ্গিতে বসলেন। আচ্ছা, রিসেন্ট কার্ড আছে আপনার কাছে? কিসের কার্ড? টার্গেট কার্ড। এ আপনি জানলেন কি করে? আমাদের অনেক কিছু জানতে হয়। এই জঙ্গল ছাড়াও গুমিয়ার ইন্ডিয়ান এক্সপ্লোসিভ কোম্পানির শুটিং রেঞ্জেও কি প্র্যাকটিস করেন? প্র্যাকটিস और क्या, ওদের ইজারলি চ্যাম্পিয়নশিপের আগে একটু হাতটা ঠিক করে নি। আচ্ছা, গুমিজার রাইফেল ক্লাবের কথা আপনি জানলেন কি করে? ওই ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। ওই রেঞ্জে পিস্তলও ছুঁড়েছি বহুবার, যদিও প্রতিযোগিতাতে অংশগ্রহণ করিনি। আপনাদের ফাউন্ডার প্রেসিডেন্ট সুব্রত চ্যাটার্জি ছিলেন না? তা বলতে পারবো না, তখন আমি মুম্বাইতে কেটারিং পড়তে গিয়েছিলাম। ও, তাহলে দেখান না শেষ কার্ড দু একটা। শর্মা সাহেব উঠে গেলেন মুখ গোঁজ করে। তাজ্জব কি বাত! তাজ্জবের কি আছে? রাইফেলে মিস্টার শর্মার হাত যে ভালো তা কি আপনি জানতেন না? না জানলে প্র্যাকটিসের জন্য অত কার্ট্রিজ আপনি প্রতি বছর কলকাতার দোকান থেকে ওঠাতেন কেন? অন্য গুলির সঙ্গে ওঠাতাম, আমিও তো জানবো কি করে? শিকারও করি না, শিকারের মাংসও খাই না। এরা যেমন যেমন চায় তেমন তেমন পাঠিয়েছি। তাছাড়া .22 রাইফেলের গুলির দাম তো সবচেয়ে সস্তাও। শর্মা সাহেব দুটো কার্ড নিয়ে এলেন। রিজুদা হাতে নিয়েই একটু ওপরে তুলে বলল, চমৎকার রুদ্র, জাস্ট দেখ। দেখলাম বুলস আইয়ের টাকার মতো কালো জায়গাটা একেবারে ফুটো হয়ে গেছে। আপনার তো মশাই ন্যাশনালে যাওয়া উচিত। এত ভালো পাঞ্চ করেছেন, তাও স্পোর্টিং রাইফেল দিয়ে, ম্যাচ রাইফেল নয়। না, ম্যাচ রাইফেল কোথায় পাবো? চমৎকার, কংগ্র্যাচুলেশনস মিস্টার শর্মা। আপনাদের এখানে শতরঞ্জি হবে একটা, রাতেই ফেরত দিয়ে যাব, অথবা বিকেলেই। আর নিজেরা না আসতে পারলে পাঠিয়ে দেবো কাউকে দিয়ে। শতরঞ্জে কি হবে শর্মা? একটাই আছে। আনতে বলুন তাহলে। জি হ্যাঁ। শর্মা চলে গেলে রিজুদা বললেন, কার্ড কখনো পাঞ্চ করেছিস? না তো। এই দেখ, মধ্যের এটাকে বলে বুলসাই, তারপরের এই সার্কেলটা এটার নাম ইনার, তারও পরের যে বৃত্তটা এটার নাম ম্যাকপাই, আর সবচেয়ে বাইরের যে বৃত্তটা ওইটার নাম আউটার। বুলসাইতেই যে শর্মা সাহেবের গুলিগুলো লেগেছিল শুধু তাই নয়, কোনো কোনো গুলি একটার ঘাড়ে আরেকটা পড়েছে, মানে ফুটো দিয়ে গলে গেছে। এই জঙ্গলে বসে কিচেন ম্যানেজারি করে রাইফেলের এরকম হাত রাখা মস্ত বাহাদুরি বলতে হবে। তিত্তর বটের বগারি মারেন হয়তো বছরভর, যখন যা পাওয়া যায় এমনি করেই হাত ঠিক রেখেছেন।
আচ্ছা, গুমিয়ার সুব্রত চ্যাটার্জি মানে তোমার সেই বন্ধু, সেই গোপাল দা, সুব্রত দা, নাজিম সাহেব? ইয়েস, সুব্রত ও গোপাল দুজনেই চলে গেছে। নাজিম সাহেব তো কবেই গেছেন। শর্মা সাহেব ফিরে এলেন একজন খিদমতগারের হাতে শতরঞ্জি দিয়ে। দেখলাম সবুজ রঙা একটা শতরঞ্জি, সেই পিপল গাছের ওপর মাচার উপরে যেটা ছিল। রিজুদার সঙ্গে আমার চোখাচোখি হলো। বাহ, ফার্স্ট ক্লাস। এখান থেকে যাওয়ার সময় গাড়িতে তুলে নিস রুদ্র। কন্দর্প নারায়ণের মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠছিল। উনি শর্মাকে বললেন, আপনি গিয়ে নাস্তা লাগানোর বন্দোবস্ত করুন তাড়াতাড়ি। উনি বোধহয় চাইছিলেন না শর্মা সাহেব আর বেশিক্ষণ আমাদের সামনে থাকুন। রহস্যটা সমাধান প্রায় করে ফেলেছি। আপনার মেজ ভাই বিশ্বনারায়ণকে আততায়ী রাইফেল দিয়ে গুলি করে মেরেছে, কিন্তু যে রাইফেল দিয়ে মেরেছে সেটা .315 ইন্ডিয়ান অর্ডিন্যান্সের। আপনার কি কাউকে সন্দেহ হয়? আমি অবাক হয়ে রিজুদার মুখের দিকে চাইলাম। আমার সন্দেহ? 315 রাইফেল দিয়ে কেউ গুলি করে থাকলে একজনকেই সন্দেহ হতে পারে। কে সে? মুনতাজার আলী। তাকে আমি 315 রাইফেল কিনে দিই একটা। সেই রাইফেল দিয়ে সে যে আমারই ভাইয়ের রক্তপাত ঘটাবে তা জানবো কি করে? আপনি রাইফেলের বোর্ডের কথা না বললে তো আমি বুঝতেই পারতাম না। বড় বিচিত্র এ সংসার। মুনতাজারকে বাড়ির কেউই দেখতে পারে না। আমি শিশুকাল থেকে প্রশ্রয় দিয়ে এই দৈত্য বানিয়েছি। নানা রকম মাস্তানির জন্য মানুষে আমাকে দোষ দেয়। এখন যদি তাকে পুলিশ অ্যারেস্ট করে বিশ্বনারায়ণের মার্ডারের চার্জে, লোকে এবং আমার পরিবারের মানুষেরাই বা কি ভাববে? কি আর ভাববে? ভাববে আপনিই তাকে বিশ্বনারায়ণকে মারতে প্ররোচিত করেছেন। ভাববে কিনা বলুন? উনি মুখে এই কথা বললেন বটে, কিন্তু ওকে কিছুক্ষণ আগের তুলনাতে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। তিনি হাঁক ছাড়লেন হঠাৎ জোরে, আরে নাস্তা কা ক্যা হুয়া রে? আরে ও রামখিলন! ভেতর থেকে পাঁড়েজি চিৎকার করে বলল, बन गया हुजूर और सिर्फ 5 मिनट। পাঁড়েজির নামই কি তবে রামখিলাউন? বোঝা গেল না ঠিক, তবে গলার স্বরটা অবশ্য তেমনই মনে হল। ভালো করে নাস্তা করার পর কন্দর্প নারায়ণের কাছে আমরা বিদায় নিয়ে বেরোলাম। আমি শতরঞ্জিটাকে স্করপিওর পেছনে তুলে দিলাম। তা কলকাতাতে কবে দেখা করব আপনার সঙ্গে? আচ্ছা, আপনি কবে ফিরবেন? না মানে যেদিনই ফিরবেন সেদিন বিকেলেই ফোন করবেন একটা। কথা তো আছে পরশু। ঠিক আছে, আপনার সময় মতো আসুন। ততদিনে বোধহয় ফয়সলা হবে একটা। মুনতাজারের বিরুদ্ধে কেসটা তৈরি করতে, মানে চার্জ ফ্রেম করতে আপনার অনেক সাহায্য দরকার হবে। ঠিক আছে। আমি চালাচ্ছিলাম গাড়ি। ফাগুয়ারা ভিড়ার বাইরে বেরিয়ে বললাম, সেই পিপল গাছের কাছে যাব কি? না, তার দরকার নেই। শতরঞ্জিটাতেই আমাদের কাজ চলে যাবে। পুলিশের স্নিফার ডগকে শতরঞ্জির গন্ধ ভালো করে শুকিয়ে দিলে তারাই শর্মাকে ধরবে ফাগুয়ারা ভিলাতে। বাকিটা ফরেন্সিক এক্সপার্টরা করবেন। এবারে কোন দিকে যাব? পিতিজ বাংলোতে। একবার চেক করে নে তো কিছু ফেলে গেলাম কিনা। তোয়ালে দুটো টগর গাছের উপর মেলে দেওয়া আছে, সে দুটোকে তুলে নিতে হবে। তারপর কোতোয়ালিতে গিয়ে শতরঞ্জিটা জিম্মা দিতে হবে এবং এসপির সঙ্গে কথা বলতে হবে। তারপর টুটিলাওয়া, সিমারিয়া, বাঘড়া মোড়, চান্দোয়া টরি হয়ে, কুরু হয়ে, বিজুপাড়া হয়ে রাঁচি। আচ্ছা, মনে করিস তো কোতোয়ালি থেকে বেরিয়ে বীরুকে একটা ফোন করতে হবে। আমি পিতিজ বাংলোতে গিয়ে তোয়ালে দুটো গাড়ির পেছনে তুলে নিলাম। শুকিয়ে গিয়েছিল ততক্ষণে। চৌকিদার এবং তার চেলাকে বকশিস দিয়ে গাড়িতে উঠলাম। দুজনকে দিয়েছিস তো বকশিস? হ্যাঁ। কোন বড় পাত্তি? 5। বাহ, এই তো ঠিক আছে। এই বকশিসের ব্যাপারে রিজুদার মতো উদার হস্ত মানুষ আমি খুব কমজনকেই জানি। রিজুদা বলে, গরিব দেশ আমাদের, সোশ্যালিস্ট হবার এমন সহজ পথ আর নেই। অলওয়েজ ফ্রম দ্য হ্যাভস টু দ্য হ্যাভ নটস। আমার দেশের সাধারণ মানুষেরা এত ভালো যে সোনা দিয়ে ওজন করলেও তুল্য মূল্য হয় না। চৌকিদারদের সেলাম আর থামে না। এ জীবনে এক রাত থাকা বাবুরা কেউ 500 টাকা আর কখনো দেবেন এমন আশা ওরা করে না। গাড়িটা হাজারিবাগ মুখ করে বললাম, রিজুদা এবার সাম আপ করো, আর অপেক্ষা সহ্য হচ্ছে না। আমি তো তোমার সব থেকে পুরনো সাগরেদ, তাই সিনিয়রিটি বিচার করলেও আমাকেই সব থেকে আগে বলা উচিত। দাঁড়া,
পাইপটা ভালো করে ধরিয়ে নি। তা ধরাও, কিন্তু জানলা খুলো না, বড্ড ঠান্ডা হাওয়াটা। তুই প্যাসিভ স্মোকিং করবি? তা না হয় একটু করলামই। তোমার গোল্ড ব্লক টোব্যাকোর গন্ধটা আমার ভারী ভালো লাগে। কি জানতে চাস বল। আচ্ছা, মাচাতে 315 রাইফেলের গুলি পাওয়া সত্ত্বেও শর্মা সাহেব .22 দিয়েই বিশ্বনারায়ণকে মেরেছেন, এরকমটা তুমি ভাবলে কেন? কন্দর্প নারায়ণের চাল ওটা। উনি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছিলেন, কিন্তু করতে গিয়ে ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিলেন, যার জন্য এই বিভ্রাট। উনি নিশ্চয়ই মুনতাজারের কাছ থেকে 315-এর এমটি কার্ট্রিজ চেয়ে নিয়েছিলেন, এক বা একাধিক। অবশ্য শর্মাও চাইতে পারে কন্দর্প নারায়ণের নির্দেশে। কি বলে চাইলেন? সে তো কত কিছু বলেই চাওয়া যায়। বাচ্চারা খেলবে, বা তাবিজ বা মাদুলি বানাবেন। তাছাড়া যিনি রাইফেলটাই প্রেজেন্ট করছেন এবং গুলিও সাপ্লাই করেন, তিনি চাইলে না দেওয়ার কি আছে। কিন্তু আমি ভেবে দেখলাম, অত দূর থেকে 315 রাইফেল দিয়ে অমন স্নাইপিং করা প্রায় অসম্ভব। তাছাড়া টেলিফোটো লেন্সও তো ছিল না। ছিল না, তা তুমি জানলে কি করে? ভট্টাচার্য সাহেব পোস্টমর্টেম রিপোর্ট এবং ফরেন্সিক টেস্টের রিপোর্টে .22 রাইফেলের ব্যাপারটা কনফার্ম করলেন। বুলেট দেখেই ওনা জানতে পেরেছিলেন কন্দর্প এই ডাইভারশনটা, মানে ফোকরে শর্মাকে দিয়ে 315-এর এমটি শেল রাখাটা মারাত্মক চাল চলেছিল। যে কোনো গোয়েন্দা এই গাড্ডায় পড়লে আর উঠতে পারত না। তুই যেমন পড়েছিলি, ভটকাইও। তিতির কিন্তু পড়েনি। মেয়েটা প্রচণ্ড ইন্টেলিজেন্ট। একথা তোকে স্বীকার করতেই হবে। সে কথা কি কখনো অস্বীকার করেছি? ও সব দিক দিয়েই আমাদের মধ্যে বেস্ট। কিন্তু কন্দর্প নারায়ণ তো জানতেনই যে 315 রাইফেলের গুলি পেলেই মুনতাজারকেই ফাঁসাবে পুলিশ। জানতেন তো। শুধু তাই নয়, পুলিশ তো এসে সেই কর্মটাই করত যদি না তুই এমটি শেলটা পকেটস্থ করতিস। কোতোয়ালিতে মোটা মোটা খামও দিয়ে রেখেছিল কন্দর্প ঘটনা ঘটার আগেই। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সে ভেবেছিল আমার কানেকশনস সে তার অ্যাডভান্টেজেই লাগাবে, কিন্তু সেটা যে তার বিপক্ষে চলে যাবে সেটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। আমরা কলকাতা থেকে ট্রেনে চড়বার কদিন আগেই মার্ডারটা হয়েছিল, এবং ফাগুয়ারা ভিলাতে এসে পুলিশ সুপারফিশিয়াল এনকোয়ারি করে চলেও গিয়েছিল। কিন্তু মেজো ভাইয়ের মৃত্যুতে বড় নির্বিকার থাকাটা ভালো দেখায় না বলেই কন্দর্প নারায়ণ লোক দেখানোর জন্য গোয়েন্দা লাগানোর কথা ভেবেছিল। শার্দুল নারায়ণকে জেরা করে জেরবার করছিল নিশ্চয়ই। বেচারা মিশিরজিকেও রেয়াত করেনি পুলিশ। তা তো হবেই, জেরবার তো চিরদিন নিরপরাধরাই হয়। মুনতাজারকে ফাঁসিয়ে কি লাভ হতো কন্দর্প নারায়ণের? মুনতাজার দৈত্যকে আর বোতলে ফেরাতে পারছিল না কন্দর্প নারায়ণ। মুনতাজার এবং রোজি মিলে কন্দর্প নারায়ণকে রীতিমতো নিংড়ে নিচ্ছিল। কন্দর্প নারায়ণ কলকাতাতে একটা ছোট ফ্ল্যাট কিনে সেখানে টিভি সিরিয়ালের এক নায়িকাকে রেখেছে বছর 2 হলো। মুনতাজার সেটা জানতে পেরে নিয়মিত ব্ল্যাকমেল করছিল কন্দর্প নারায়ণকে, এমনকি সেই মেয়েটিকেও টেরোরাইজ করছিল। তুমি জানলে কি করে? এসব তথ্য রায়পুরে কন্দর্প নারায়ণের পরিবারের নানা মানুষ ও পরিচিতদের কাছ থেকে সংগ্রহ করা। তথ্যে ভুল নেই কোনো। তারপর তাই শর্মাকে দিয়ে বিশ্বনারায়ণকে মারিয়ে সেই হত্যার দায় মুনতাজারের উপর চাপিয়ে দিয়ে কন্দর্প নারায়ণ এক ঢিলে 2 পাখি মারতে চাইলেন, এবং সেই চেষ্টাতে প্রায় সফলও হয়ে গিয়েছিলেন। কিন্তু কন্দর্পকে পুলিশ ছোঁবে কি করে? তার তো এই হত্যাতে কোনো ইনভলভমেন্ট নেই। নেই কি রে? অ্যাবেটমেন্টের দায় পড়বে না? শর্মাকে স্পেনে বেরিয়ে আসার খরচ সে দেবে কেন? যৌথ মালিকানার অবসর বিনোদনের জায়গা ফাগুয়ারা ভিলা। সেই ফাগুয়ারা ভিলার কিচেন ম্যানেজার তাঁর এত প্রিয় হবে কেন? স্টেটস নয়? না, স্টেটস নয়, স্পেন। আচ্ছা, মিস্টার শর্মা এরকম কাজ কেন করতে গেলেন? অলিম্পিক দেখতে যাবে বলে। তাও ওর যাতে ইন্টারেস্ট, সেটাই দেখতে। ও হ্যাঁ, এবারে অলিম্পিক তো বার্সেলোনাতে হচ্ছে। তার টিকিটও কাটা হয়ে গেছে বার্সেলোনা যাওয়ার। স্টেটসে যাচ্ছে এই খবর ভুল, মিথ্যে করে বানানো। রাইফেল শুটিং শর্মার নেশা। নেশার জন্য মানুষ কত অন্যায় কাজই না করে। অলিম্পিক দেখার সুযোগ ছাড়াও থোক ক্যাশ টাকাও নিশ্চয়ই পেয়েছে, অথবা পাবে। শর্মা ব্যাচেলর, এই তার নেশা। নেশা তো নয়, নাশা। শর্মা যে অলিম্পিক দেখতে যাচ্ছে তা তুমি জানলে কি করে? ট্রাভেল এজেন্টের সঙ্গে ক্রস ভেরিফাই করিয়েছি কলকাতা সিবিআইকে দিয়ে। ফোন করেছিলাম ইস্টার্ন জোনের ডিরেক্টরকে। কন্দর্প নারায়ণ কয়েকটা মস্ত ট্যাকটিক্যাল ভুল করেছিলেন। তার মধ্যে একটা, তার নিজের কোম্পানির ট্রাভেল এজেন্টকে দিয়ে মিস্টার শর্মার ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট করানো।
টিকিট, প্যাসেজ মানি, ক্যাশও দেওয়া হয়েছে। হোটেলের রিজার্ভেশনও করেছে তারই এজেন্ট। তারপর ফেরার পথে ব্যাংককও হয়ে আসবে শর্মা 3 দিনের জন্য। এইসব ভেরিফাই করে তারপরই আজ শর্মার সামনে এসেছি। তাছাড়া সীতা ট্রাভেল এজেন্সির মিসেস হানসা প্যাটেলের সঙ্গেও যোগাযোগ করেছিলাম। তার স্বামী নিরঞ্জনকে আমি বহুদিন হলো চিনি। বাবা, এত তুমি করলে কখন? মোবাইল ফোনের যুগে শুভকর্ম বা অপকর্ম কিছু করতেই সময় লাগে না রুদ্র। যেমন কন্দর্প নারায়ণ যদি মোবাইলে তার চেলাদের বা মুনতাজারকেও বলে দেয় যে আমাদের হাজারিবাগের পথেই শেষ করে আসতে, মোটর সাইকেলে করে 2 ছোড়া অটোমেটিক রাইফেল দিয়ে পথেই আমাদের মেরে রেখে যেতে পারে। তা অবশ্য ঠিক। এখন AK-47 নেই কার কাছে। আমরা তো আগ্নেয়গিরির ওপর বসে আছি। আমার গাড়ির কাজ অবশ্য বুলেট প্রুফ। মোটর ছাড়া রাইফেলের সুবিধা কিছু করতে পারবে না। সত্যি এই ইনফরমেশন টেকনোলজির রমরমাতে যেমন ভালো হয়েছে, খারাপও কম হয়নি, কি বলো? খারাপটাই বেশি হয়েছে। সে যত দিন যাবে ততই বোঝা যাবে। এবারে বলো, ভীষ্মনারায়ণকে খুন করবার পেছনে কন্দর্প নারায়ণের মোটিভ কি? এটাই তো আমার মাথায় আসছে না। এক কথাতে বলি, ঈর্ষা। বলো কি? গুণী মানি ছোট ভাইয়ের ওপর দাদার ঈর্ষা এরকম চেহারাও নিতে পারে? দেখলেই তো যে নিয়েছে। এত টাকার মালিক হয়েও মেজ ভাইয়ের পৃথিবীব্যাপী যশ ও সম্মান, আত্মীয় স্বজনের কাছে সমাদর, টিভি এবং নানা মিডিয়াতে লাগাতার এক্সপোজার, এসবে পাগলা কুকুরের মতো ক্ষিপ্ত অবস্থা হয়েছিল কন্দর্প নারায়ণের। সংসারে আজকাল টাকা থাকলেই মান পাওয়া যায়, কিন্তু সেই মানের একটা সীমা আছে। একটা বিশেষ উচ্চতা পর্যন্ত পৌঁছানো যায় টাকা দিয়ে, কিন্তু তারপর টাকার আর কোনো দামই থাকে না। ভীষ্মনারায়ণ কিন্তু ওইসব ব্যাপারে সম্পূর্ণ উদাসীন ছিলেন। দাদাকে বিশেষ শ্রদ্ধাভক্তিও করতেন। দাদা বলেই তার দোষগুণ বিচার না করেই পায়ে হাত দিয়ে হোলি ও দিওয়ালিতে প্রণাম করতেন। তিনি নিজে যে বিশেষ জ্ঞানী মানুষ এ সম্বন্ধে তিনি নিজেই সচেতন ছিলেন না, এবং এই কারণে তার আত্মীয় স্বজন, চেনা পরিচিতরা তাকে আরও বেশি শ্রদ্ধা করতেন। আর এইসবই অসহ্য লাগতো কন্দর্প নারায়ণের। তিনি বড় ভাই হওয়া সত্ত্বেও আত্মীয়রা, এমনকি নিজের অন্য ভাইয়েরাও ভীষ্মনারায়ণের কাছেই উপদেশ আদেশের জন্য আসতেন। ভাবা যায় না ঈর্ষা মানুষকে এত নিচে নামাতে পারে। পারে বই কি। ঈর্ষা তো 6 রিপুর 1 রিপু, মাৎসর্য। মাৎসর্য হচ্ছে পরগুণোদ্দেশ, মাইকেলের ভাষায় 20 দশন। আচ্ছা রিজুদা, এই যে তুমি অ্যাডভেঞ্চার বা গোয়েন্দাগিরি করো এবং আমাদেরকেও সাগরেদ করো, এতে কি তুমি আনন্দ পাও? কেন, তোরা পাস না? আমরা পাই, কিন্তু মনে হয় মানে না বুঝেই পাই, মানে তাৎপর্য না বুঝে। দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এই যে আমাদের সামান্য প্রচেষ্টা, এর দামও তো বড় কম নয় রে। জোসেফ ম্যাথসনের সেই কথা আছে না, যখন তুমি দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করবে না তখনই তুমি কর্তব্যভ্রষ্ট হবে। উপনিষদের ঋষি বলেছেন, মম্মিউর্সি মন্যাং মহি ধেহি। অবশ্য অত দূরে যাবারই বা দরকার কি, আমাদের হাতের কাছে রবীন্দ্রনাথ থাকতে। ক্ষমা জেতা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে, যেন রসনায় মম সত্যবাক্য ঝলিয়ে ওঠে খরখঙ্গ সম তোমার ইঙ্গিতে, যেন রাখি তব মান তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। নৈবেদ্যর কবিতা না? রবীন্দ্রনাথ পড় ভালো করে রুদ্র, তোরা রবীন্দ্রনাথ পড়। অনেকেই আজকাল বলছে শুনছি যে রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি, রবীন্দ্রসঙ্গীত নাকি ফালতু। বলছে বুঝি? বলুক, এরা সব আবহমানের ভার এসেছে গাধার পিঠে চড়ে। জীবনানন্দের লাইন মনে পড়ে গেল। বুঝলি রুদ্র, জ্ঞানের সীমা চিরদিনই ছিল, কিন্তু অজ্ঞতার সীমা কোনোদিনই ছিল না। রবীন্দ্রনাথের ছায়ায় থাক, জীবন পাল্টে যাবে। শুনছিলে ফাগুয়ারা ভিলা, রিজুদার ভূমিকায় নান আদার দেন অসাধারণ একটা দেবরাজ ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে আমি রণদীপ, অনুভব, স্মিতা, তমাল, ইন্দ্রনীল, শঙ্খ, কৌশিক, পার্থ, প্রদীপ্ত, রক্তিম। শব্দগ্রহণ করেছে রণজয়, আবহ সৃষ্টি করেছে ম্যাক্স অর্থাৎ ইন্দ্রজিৎ, নির্দেশনায় ছিল স্মিতা,
নাট্যরূপ দিয়েছে নীল এবং অনুভব, পোস্টার ডিজাইন করেছে ঋদ্ধিরাজ। তাহলে আজকের মতো বিদায়। ততদিন ভালো থেকো, ভয়ে থেকো।